সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এনআরবি গ্লোবাল ডট টিভির ইমিগ্রেশন টক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত বিভিন্ন দেশের ইমিগ্রেশন, ভিসা, উচ্চশিক্ষা এইসব বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মোহাম্মদ কায়েসুর রহমান। তিনি কানাডার লাভি ইমিগ্রেশন সার্ভিস ইনকের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন দর্শক, আমরা তার কাছে চলে যাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুলিং ভিসা। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে বাংলাদেশে খুব আলোচিত একটি বিশেষ করে কানাডা যাওয়ার ক্ষেত্রে খুব আলোচিত একটি ভিসা বা পদ্ধতি বলতে পারি। তো এই স্কুলিং ভিসা নিয়ে আর কি আপনার সঙ্গে আমরা আসলে এই ইমিগ্রেশন বা ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা আরো অনেকগুলো পর্ব করব। তো আজকে মূলত আমরা স্কুলিং ভিসাটা নিয়ে কথা বলতে চাই। তো আমি প্রথমে জানতে চাই যে আসলে এই মুহূর্তে যে আলোচিত বিষয় স্কুলিং ভিসাতে, এই ভিসা পদ্ধতিটা আসলে কি? এটি কি নতুন কোনো বিষয়, বা আসলে এই বিষয়টা যদি একটু আপনি বলতেন? শিওর, ধন্যবাদ আপনাকে। আসলে স্কুলিং ভিসা বলতে কোনো ভিসাই নাই। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে মাইনর স্টাডি পারমিট। কিন্তু বাংলাদেশে কোনো একটা অদ্ভুত কারণে জনপ্রিয়তা পেয়েছে এই টাইটেলে যে স্কুলিং ভিসা। স্কুলিং ভিসা আসলে আপনি যেটা প্রথমেই জানতে চাচ্ছিলেন যে এটা নতুন কিছু কিনা, না এটা নতুন কিছু না, এটা অনেকদিন আগে থেকেই ছিল। কিন্তু যেটা হয়েছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন কারণে, আমি কোনো নির্দিষ্ট কারণ বলছি না, বিভিন্ন কারণেই এই জনপ্রিয়তাটা খুব বেড়েছে এইজন্য যে অনেকেই ইন্ডিয়ায় পাঠাতেন আগে তাদের সন্তানদেরকে। এরপরে দেখা গেল যে ট্রেনটা মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা থাইল্যান্ডে চলে গেল। এরপরে কিছুটা আসলো যে এখনকার ট্রেন্ড যেটা যে নর্থ আমেরিকায়, বিশেষ করে কানাডায় বা আমেরিকায় পাঠাচ্ছে। সো না, নতুন কিছু না, পুরানো। কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে নতুন ট্রেন্ডটা চালু হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এই ভিসাটা আসলে কি? এই ভিসার ব্যবস্থাটা কি? একটু যদি আপনি বলতেন। ওকে, ভিসার ব্যবস্থাটা কিন্তু একটু জটিল আ ব্যাপার। সেটা এরকম যে কানাডায় অনেকে মনে করেন বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে লিখে, আমি নিজে দেখেছি যে আপনি স্থায়ীভাবে বসবাস করুন কানাডায়, বাচ্চাসহ চলে আসুন। আসলে ব্যাপারটা একেবারেই কাছাকাছি না। এটা একটা ভ্রান্ত এবং ভুল ধারণা বা অপব্যাখ্যা দেয়া হচ্ছে। সঠিক ব্যাখ্যাটা এরকম যে আপনার বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট আসতে চায়, তাহলে সেই স্টুডেন্টের সাথে চাইলে তার বাবা অথবা মা, যেকোনো একজন প্যারেন্ট আসতে পারবে, বা বাবা-মাই হইতে হবে তা না, অন্য কোনো লিগ্যাল প্যারেন্টও আসতে পারেন সাথে। আ কারণটা হচ্ছে অ্যাকম্প্যানি করতে হবে। একজন শিশু, সে নিশ্চয়ই একা থাকতে পারবে না সেই কারণে। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই the way it works, যে একটা স্টুডেন্ট এখানে যখন আসবেন তার কিন্তু সমস্ত খরচ দেশ থেকে পাঠাতে হবে। তার মানে এই দাঁড়াচ্ছে যে এখানে কেউ কিন্তু কাজ করে তার টিউশন ফি পে করতে পারবে না, অথবা স্কুলে যেমন অনেক স্কলারশিপ থাকে বা 100% স্কলারশিপ বলে, সেটাও সম্ভব না। তার মানে ঘুরে ফিরে একই কথা যে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হচ্ছে। সাথে শুধু একজন প্যারেন্ট থাকতে পারছে। এখন ২ জন না কেন? কারণটা হচ্ছে যদি ধরেন বাবা এবং মা, তাদের একজন সন্তান আছে। সেই সন্তান যদি এখানে চলে আসেন এবং বাবা-মা দুজনেই চলে আসেন, তাহলে বাংলাদেশে থেকে টাকা পাঠাবে কে? এটা হচ্ছে জাস্ট কমন একটা যুক্তি। এই যুক্তির কারণে যে বাবা বা মা সাথে থাকতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসা হিসেবে, এবং লং টার্ম ভিজিটর, নরমালি একটা ভিজিটর আ থাকতে পারেন হচ্ছে ১৮০ দিন, ৬ মাস। কিন্তু এই সিস্টেমে আপনার চাইলে লং টার্ম এ থাকতে পারছেন। কিন্তু বাবা বা মা ওয়ার্ক এর কোনো অনুমতি পাচ্ছেন না। আ কিন্তু এই যে আমরা এখানে যেমন অনেকেই বলে যে এখানে ২ জনই যেতে পারবেন। ২ জনই কি ভিসা পান? এবং ২ জনই কি একসঙ্গে যেতে পারবেন কিনা এট এ টাইম? আ এটা না পারার কিছু নেই। পারতে পারেন, কিন্তু লজিক্যালি না। লজিক্যালি এজন্য যে আমি একটু আগে যেটা বলছিলাম যে যদি দুজনই আসেন তাহলে কে টাকা পাঠাবেন, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আর আরেকটা ব্যাপার যে বলল যে বাবাই পাঠাবেন, বাবার টাকা আছে, আমি ধরে নিচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে বাবা বা মা এবং বাচ্চা সহ যদি চলে আসেন, যেটা আমি বললাম যে এক সন্তানই যদি থাকে, তাহলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ৩ জন এসে কিন্তু অ্যাসাইলাম সিক করতে পারে। এটা খুব কমন ঘটনা ঘটে এই দেশে। সেই কারণে আ কানাডিয়ান গভর্নমেন্ট খুব বেশি ডিসকারেজ করে যে ৩ জনকে একসাথে দিচ্ছে না। ৩ জন বলতে আমি বোঝাচ্ছি যে ৩ জনের ফ্যামিলি হলে।
এখন জি, যদি জি। আরো ৪ জন বা ৫ জন বাচ্চা থাকতো, সবাই মিলেও ওই একই ঘটনা যে বাবা বা মাকে সহ সন্তানদের সহ একসাথে দিচ্ছে না বা দেয় না। এমন না যে দিচ্ছি না 100% বাট ডিসকারেজ করছে। বাংলাদেশে যে আমরা অনেকেই আরকি বলছে যে ধরেন ৩ বাবা মানে ফুল ফ্যামিলি সহ এই ভিসায় যাওয়া যাবে এবং গিয়ে কাজ করার ব্যাপারে আ সহযোগিতা করবে তারা। তার মানে এটা কি আসলে তারা কেন বলছে? মানে কি এটা কি জাস্ট খালি ব্যবসায়িক বিষয়টার জন্য বলছে? না, আমার মনে হয় এটা প্রতারণা করছে। আপনি যেটা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি জাস্ট লিগ্যাল অ্যাকশন নিতে পারেন সোজা কথা। কারণটা হচ্ছে দিস ইস এ রং ইনফরমেশন ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত হচ্ছে উনারা যে টাইপের ইনফরমেশন দেন সেটা যেহেতু আ মানুষদেরকে আ কি বলবো একটা বিপদে ফেলছে। আমি কিন্তু মাঝে মধ্যে আগে বেশি পেতাম এখন একটু কমেছে যে প্রত্যেক সপ্তাহে অলমোস্ট ১ টা বা ২ টা ফোন কল আমরা পাই যে তারা নাগরিক হতে চায়। নাগরিক অনেক পরের হিসাব। আগের হিসাব হচ্ছে যে আপনি এখানে কোন একটা লিগ্যাল ফর্ম এ আপনাকে ঢুকতে হচ্ছে। দ্যাট মিনস আপনি ওয়ার্কার বা স্টুডেন্ট মানে আমি প্যারেন্টস এর কথা বলছি অথবা আপনি এন্টারপ্রেনার হচ্ছেন বা ইনভেস্টর হচ্ছেন। কিছু একটা হতে হচ্ছে। এরপরে আপনার একটা লিগ্যাল স্ট্যাটাস আসবে। তার আগে কিন্তু আসছে না। সো এই যে বলছেন যে বাবা-মা একসাথে যাবেন এবং তারা কাজের ব্যবস্থা করে দিবেন। কাজের ব্যবস্থা তো করতে পারে না। সো এটা ইটস এ ইলিগাল ইনফরমেশন বা ইলিগাল কথাবার্তা বলছেন উনারা। একেবারেই ঠিক না কথাটা। জি। আচ্ছা সেই ক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার একটা বিষয় জানার যে আসলে বাংলাদেশ থেকে কি কানাডায় মানে সরাসরি কাজ নিয়ে যাওয়ার কোনো আ আসলে বৈধ কোনো উপায় আছে কিনা? সেটা আছে। আমার মনে হয় ওইটা নিয়ে আমরা আরেকটা পর্বে আলাপ জি, করব জি। একেবারে পুরোপুরি। তবে হ্যাঁ, বুঝছি। তাহলে অবশ্যই আছে। এইটা তো সম্ভব না। মানে এই পদ্ধতির না, অন্যভাবে সেটা আলাদা বিষয়। সেটা আমরা তাহলে পরে আলাপ করব। আমাদের অবভিয়াসলি। আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে আ বর্তমানে আপনি যেটা বলছিলেন একটু আগে যে আপনি ফোন পেতেন। যারা ধরেন এই প্রতারণার শিকার হয়ে কানাডায় গিয়েছেন, তারা আসলে এই মুহূর্তে তারা কেমন আছে বা তাদের অভিজ্ঞতা আপনার কাছে আছে কিনা একটু যদি আপনি বলতেন তাদের আম বিষয়ে? আমার কাছে অনেকগুলি অভিজ্ঞতা আছে আসলে। খুব ভয়াবহ আমি বলব। এইজন্য যে তারা আসলে একটা আশা নিয়ে আসছিলেন যে এখানে এসে হয়তো ১-২ মাস থেকে তারপরে কাজের সুযোগ পাবেন এবং নাগরিকত্ব পাবেন। এই টাইপের কথাবার্তা। কিন্তু উনারা হোমওয়ার্ক করে আসেননি। সো হোমওয়ার্কটা করে আসলে কিন্তু আর এই ঝামেলাটা হতো না। দ্বিতীয়টা হচ্ছে যে, যেই সমস্ত কোম্পানি এটা হাতে গোনা কয়েকটা কোম্পানি। এমন না যে অনেকগুলি কোম্পানি এই কাজটা করছে। হাতে গোনা কয়েকটা কোম্পানি করছে। এদের বিরুদ্ধে কিন্তু কোনো লিগ্যাল অ্যাকশন হচ্ছে না। এখন বাংলাদেশে কেন হচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করছি না। কিন্তু আমি বলব যে আম উনারা যদি দয়া করে এই কাজটা বন্ধ করেন খুবই ভালো হয়, খুবই ভালো হয় এবং খুবই ভালো হয়। জিনিসটা খুব বেশি রকমের আমি বলব পীড়াদায়ক এবং একটা দেশের জন্য অসম্মানকর একটা ব্যাপার। আচ্ছা এই প্রতিষ্ঠানগুলার আ আ যে আপনার বাংলাদেশ থেকে আপনার পাঠাচ্ছে, ওরা অনেক সময় দেখা যাচ্ছে যে আ তাদের এই যে আপনাদের যে কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এর যে রেজিস্ট্রার কনসালটেন্ট RCIC এটার সংযুক্ততা দেখায়। এটা আসলে কি কতটুকু মানে এটার কি কোনো মানে সংযুক্ত থাকার বা বাংলাদেশে আসলে কানাডিয়ান যে RCIC তারা এই কাজের সাথে জড়িত থাকার কোনো সম্ভাবনা থাকে? তারা যে দেখাচ্ছে এই প্রতিষ্ঠানগুলা। থাকতে পারে। আমি বলছি না যে থাকতে পারে না। যেমন ধরুন কোম্পানি এ ওরা আ আমাদের মতো কোনো একজন আরসিআইসির সাথে আ চুক্তিবদ্ধ হলো এবং এজেন্ট হিসেবে কাজ করলো। সো আমরা যেটা করি যদি যেমন আমাদের কোনো এজেন্ট নাই। আ আমি যদি কোনো এজেন্ট রাখি তাহলে আমার এজেন্টের জন্য আলাদা পে করতে হবে এবং এজেন্টের সমস্ত কাজকর্মের জন্য কিন্তু আমি অ্যাজ এ আরসিআইসি আমি কিন্তু দায়ী থাকব। আম তাছাড়া আ এই আমার যে এজেন্ট থাকবে সে কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে পারবে না। সো রেস্ট্রিকশনস আছে এবং সেটার জন্য ট্রেনিং প্রয়োজন। সো যদি কোম্পানি এ ধরেন আপনার ক্লেইম করল যে ওদের আরসিএস এ আছে, ওদের আরসিএস এ থাকার ব্যাপার না। ওদের সাথে হয়তো সম্পৃক্ততা থাকতে পারে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে কোনো আরসিএসই থাকলে এবং যদি উনারা নিজেদেরকে জাহির করেন যে আমরা আরসিএসির সাথে কাজ করি তাহলে তাদেরকে এজেন্ট হতে হবে অফিসিয়ালি, লিগালি। থার্ড হলো যে এটা থাকার পরে এরপরে উনারা কিন্তু চাইলেই সমস্ত ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশন বা অ্যাডভাইস করতে পারবেন না। অ্যাডভাইসটা কিন্তু আরসিএসই করবেন। উনারা শুধু ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন। তার মানে অ্যাডভাইস করতে পারছেন না। সো দেয়ার আর সো মেনি রেস্ট্রিকশনস বাট যেটা আপনি মেনশন করছিলেন যে তাদের সাথে তাদের আরসিআইসি আছে বা তাদের লয়ার আছে। তাদের লয়ার থাকার প্রশ্ন আসে না। কারণ বাংলাদেশে একটা কোম্পানি যদি একটা লয়ারকে হায়ার করে কানাডিয়ান তাহলে প্রায় $500,000 থেকে $1,000,000 পে করতে হবে পার ইয়ার
একটা লয়ারকে। আমাদের মতো একটা আরসিএসসি কে হায়ার করলে প্রায় 300,000 থেকে $500,000 পে করতে হবে পার ইয়ার। তো উনারা কি সেই আ জানি না ফিন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিনা। থাকলেও আমরা বাধ্য না যে অ্যাডভাইস এর বা বাধ্য বলবো না। আমি বলব যে we are not allowed to let them অ্যাডভাইস। সো উনারা যেটা করতে পারবেন শুধু ইনফরমেশন দিতে পারবেন, অ্যাডভাইস করতে পারবেন না ইমিগ্রেশন রিলেটেড। রেস্ট্রিকশনস আছে ভাই। বুঝছি। আচ্ছা সেই ক্ষেত্রে আমি একটু জাস্ট জানার জন্য যে আসলে আরসিআইসি আ আ মানে এই যে কানাডিয়ান ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে আইসিএসসি এই আরসিআইসি যারা আছেন তাদের আসলে ইনভলভমেন্টটা কি তারা কি করেন? তাদের আসলে মানে ইমিগ্রেশনের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা আসলে আছে কিনা? বা ইয়েস অ্যান্ড নো বোথ। যেমন ধরেন আপনি চাইলে ভিজিটর হিসেবে আসতে চান বাংলাদেশ থেকে কানাডায়। সো আপনি যে আরসিআইসি কে হায়ার করতে হবে ব্যাপারটা তা না। তাহলে আপনি আননেসেসারি বা নেসেসারি কেন হায়ার প্রশ্ন আসছে কেন? আর আমাদেরকে কেন তাহলে লাইসেন্স দিচ্ছে? সেটার একটা নিশ্চয়ই যুক্তি আছে। কারণটা হচ্ছে আমরা আইনগুলি ইমিগ্রেশন আইনের বিষয়ে আমরা ধারণা রাখি ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে আপনার একটা ফাইল যেভাবে প্রসেস করবে এবং যাতে রিফিউজ না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় খুব বেশি সতর্ক থাকি। যে কারণে আপনি দেখবেন যে আমাদের আরসিএসসির কাছে যখন ফাইলগুলি আসে, তখন আমরা খুব যত্ন সহকারে কাজ করি এবং চেষ্টা করি যাতে রিফিউজ এর ঘটনাটা না ঘটে। এখন আপনি যদি কম্পেয়ার করেন যেসব ট্র্যাডিশনাল বাংলাদেশে ইমিগ্রেশন ফার্ম বলে বা আ স্টুডেন্ট কনসাল্টিং ফার্ম আছে, উনারা কি এই কাজ করতে পারেন? অ্যান্সার ইস ইয়েস। উনারা আম ফর্ম ফিল আপ করে দিতে পারেন। কিন্তু অসুবিধা যেটা সেটা হচ্ছে যদি ক্যানাডিয়ান লিগ্যাল বিষয়ে কোনো চার্জ করে, সেটা ইলিগ্যাল। তার মানে আপনি কোনো অ্যাডভাইস দিতে পারছেন না, আপনি ইনফরমেশন দিতে পারছেন। আর যেটা হচ্ছে যে আপনি কানাডার এই আইন বিষয়ক অথবা এই ইমিগ্রেশন বিষয়ক কোনো ইনফরমেশন দিয়ে আপনি কোনো টাকা নিতে পারছেন না। দ্যাট ইস ইলিগ্যাল। এখন সেই কারণেই আমাদেরকে লাইসেন্স দেয়া যে আমরা এটার বিষয়ে পড়াশোনা করে লাইসেন্স নিয়ে আমরা লিগালি ইনফরমেশন দিচ্ছি। সো দ্যাট মেক্স আ হিউজ ডিফারেন্স। জি, ধন্যবাদ। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আপনি বললেন যে আপনারা ইমিগ্রেশনের জন্য অথরাইজ বিষ আ লোক, ব্যক্তি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসলে কানাডার কোনো আরসিআইসির সঙ্গে যোগাযোগ করার আ কোনো ব্যবস্থা আসলে কিভাবে যোগাযোগ করতে পারে এবং কখন কেন যোগাযোগ করবে সেই বিষয়টা যদি আরেকটু ভালোভাবে বলতেন। আম ধরুন আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দেই যে, এখন একটা কেয়ার গিভার একটা ভিসা চালু হবে কয়েকদিনের মধ্যে। এটা আসলে বন্ধ হয়নি। এটা নতুন করে যেটা হচ্ছে যে, আ একজন কেয়ার গিভার হিসেবে যদি বাংলাদেশ থেকে আসতে চান, বাংলাদেশ থেকে না, এটা আসলে বিশ্বের সব দেশ থেকে এখন ওপেন করা। সো যদি আসতে চান সেক্ষেত্রে তার লিগ্যাল কি টাইপের ডকুমেন্ট লাগবে এবং কিভাবে সে প্রসেস করবে এটা অনেকের জানা নেই। এখন তারা এই ইনফরমেশনটা কোত্থেকে জানতে যাবে? এখন সো কল্ড আ ইমিগ্রেশন ফার্ম যদি আপনি ধরেন যে যারা জাস্ট একটা লাইসেন্স নিয়ে আ জাস্ট ওরা ইনফরমেশন দিচ্ছে বাট ওরা নিজেদেরকে দাবি করছে যে ওরা ইমিগ্রেশন ফার্ম। সো তাদের কাছে গেলে যে হিডেন রিস্কটা থাকে সেটা হচ্ছে দে ডোন্ট নো হাউ টু প্রসেস দ্য ফাইলস মোস্ট অফ দ্য টাইম এবং যেই ক্যান্ডিডেট আছেন তাকে কিন্তু কোনো একটা ফলস পজিশনে ফেলে দেয়। আমাদের কাছে প্রচুর রিফিউজাল কেস আমরা নেই যেগুলি ধরেন রিফিউজ হয়েছে কেন? ইনকনসিস্টেন্সির জন্য। দ্যাট মিনস যে আ ঠিক করে আসলে ফাইলটা প্রসেস করা হয়নি। আ সো আমাদের কাছে আসার কারণটা এইজন্য যে আসলে একটা লিগ্যাল আ কি বলবো? একটা ফ্রেমওয়ার্ক এর মধ্যে রেখে আমরা কাজ করি ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে যে আমাদের অ্যাডভাইসটা অথেন্টিক থাকে। এই কারণেই আমাদের কাছে আসছেন। না, আমি যেটা আরেকটা বলেছিলাম যে বাংলাদেশ থেকে আ একজন আরসিআইসির সঙ্গে যোগাযোগ করার বা তার পরামর্শ নেওয়ার কোনো ব্যবস্থা আসলে কিভাবে করতে পারে বা ব্যবস্থা আছে কিনা? আম ভেরি ডিফিকাল্ট টু সে কারণটা হলো আমরা প্রায় ৪০ জনের মতো আরসিআইসি আছি বাংলাদেশী এখন অ্যাক্টিভলি কাজ করছি। এর মধ্যে আম যারা বাংলাদেশেও সার্ভিসটা প্রোভাইড করেন অ্যা ফুল ফ্লেজে এরকমের সংখ্যা মাত্র সম্ভবত ৬ জন। সো বাকিরা কিন্তু কানাডা থেকেই শুধু আ সার্ভিসটা দিচ্ছেন। সো সেই ক্ষেত্রে আসলে যোগাযোগ করার যেমন অনেকে সাপোর্ট লাগে বাংলাদেশের লোকালি সাপোর্ট লাগে। সেই সাপোর্টটা অল্প এই ৫-৬ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আর কিভাবে পাবেন? হয়তো গুগল করলে আপনারা পেয়ে যেতে পারেন যে বাংলাদেশি আরসিএসি কারা আছেন যারা বাংলাদেশে প্র্যাকটিস করছেন বা বাংলাদেশে অফিস আছে। আ আবারও আমরা ওই স্কুলিং ভিসার যে বিষয়টায় ফিরে যাই। আমরা ওই যেটা দেখছি যে
ধরেন অনেকেই তো আসতে চাচ্ছে, তাহলে যদি যেতে চায় মানে কানাডায় যদি এই ভিসাতে যেতে চায়, তার আসলে কি ধরনের রিকোয়ারমেন্টস বা কি ধরনের যোগ্যতা থাকলে আসলে অ্যাপ্লাই করা উচিত বা যাওয়া উচিত বলে আপনি উম মনে করেন? আমি আসলে প্রথমত এইভাবে দেখব যে ফিন্যান্সিয়াল যোগ্যতা। এটা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা এখানে। দ্যাট মিনস রাফলি আপনার ৪০ থেকে ৫০ লাখ টাকা লাগছে ১ বছরে। সেটা এভাবে যে স্টুডেন্টের যে টিউশন ফি আছে, আমি যেহেতু মূলত প্রাইভেট স্কুলগুলির কাজ করি, এগুলো টিউশন ফি একটু বেশি পাবলিক স্কুলগুলির চেয়ে। একটু না আসলে অনেক কিছু ক্ষেত্রে অনেক বেশি। সো উদাহরণ হলো এরকম যে পাবলিক স্কুলগুলিতে যদি আপনার সন্তানকে পড়াতে চান, একজন সন্তানের জন্য বছরে অ্যারাউন্ড $১২,০০০ মতো লাগছে। ১২ বা $১৪,০০০। আর আমি যেসব প্রাইভেট স্কুলগুলির কাজ করি, ওগুলি প্রায় $১৭,০০০ থেকে শুরু করে অ্যারাউন্ড $40,০০০ হচ্ছে পার ইয়ার এর টিউশন ফি। এখন এতটা কেন ভ্যারি করছে? যেখানে পাবলিক স্কুল নিচ্ছে মাত্র $১২,০০০-১৪,০০০ আর পাবলিক স্কুলগুলি নিচ্ছে প্রায় ৩ গুণ বেশি। এটার কারণটা হলো পাবলিক স্কুলগুলিতে আপনার স্টুডেন্টের সংখ্যা একেকটা ক্লাসে অনেক বেশি থাকে। কিন্তু প্রাইভেট স্কুলগুলিতে আপনি বিটুইন ১২ থেকে ১৫ জন বা মেক্সিমাম ১৮ জন থাকে একটা ক্লাসে। সো ইন্ডিভিজুয়াল কেয়ারটা অনেক বেশি হয়। এখন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট কেন আসেন? ডেফিনিটলি একটা এক্সপেকটেশনস আছে যে ভালো এডুকেশন পাবে। সো ওরা অনেকগুলি স্টুডেন্টের মাঝে হারায় যেতে পারে। কিন্তু যখন প্রাইভেট স্কুলগুলিতে যায়, ওদের জন্য মেইন সুবিধাটা হচ্ছে ওরা ইন্ডিভিজুয়াল কেয়ার পাচ্ছে। এটাই হচ্ছে মেইন ঘটনাটা। না বাংলাদেশ থেকেও কি ওখানকার পাবলিক স্কুলে আসলে এই ভিসায় যাওয়া সম্ভব? অফকোর্স সম্ভব, জি। আচ্ছা, আচ্ছা। তো একটা বললেন যেটা আর্থিক তার মানে ইয়ারলি প্রায় ৪০ লাখ বা তার বেশি মিনিমাম। আরকি আমি বলব জি, ফিন্যান্সিয়াল যদি ইয়ে থাকে রাইট, বাংলাদেশ থেকে পাঠানোর ব্যবস্থা থাকে বা রাইট। মানে সামর্থ্য থাকে তাহলে এই বিষয়ে আপনি বললেন যে যাওয়ার বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আসলে এই ভিসায় গিয়ে পরবর্তীতে আসলে বাবা-মারা দীর্ঘদিন যদি অনেক যেটা আমাদের এখানে অনেকের ভুল ধারণা আছে যে এক নাগাড়ে ২ বছর ৩ বছর থাকলে হয়তো একটা পারমিট পাওয়ার সুযোগ থাকে। আসলে আদৌ কি এই সুযোগের কোনো সম্ভাবনা আছে? না, 0 কোনো সম্ভাবনা নাই। আপনাকে আমি এভাবে উদাহরণ দেই। ধরুন আমার ভাই তার ভাইয়ের ছেলের জন্য এপ্লাই করলো এবং আমার আ ভাবি চলে আসলো সাথে। ও গ্রেড 1 এ পড়ে। বাই দ্যা ওয়ে এখানে কিন্তু গ্রেড 1 থেকে আপনার চাইলে তার মানে ৫ বছর হলেই কিন্তু স্টুডেন্টরা এখানে পড়তে আসতে পারছে প্যারেন্টস সহ। তো আসার পরে আমার ভাবি কিন্তু এখানে কাজ করতে পারছে না। কোনো কিছু করতে পারছে না। জাস্ট শি ইস স্পেন্ডিং মানি অ্যান্ড গিভিং টাইম টু হার চাইল্ড মানে আমার ভাইয়ের ছেলের জন্য। এখন তাহলে তিনি কি করতে পারেন বা কিভাবে পার্মানেন্ট হতে পারেন? যদি এই প্রশ্নটা আসে, প্রথমত পার্মানেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। যদি হতে হয় তাহলে প্রথমত আমার ভাবিকে অবশ্যই কোনো স্কুলে যেতে হবে এখানে। স্কুল বলতে আমি বোঝাচ্ছি ইউনিভার্সিটি বা কলেজ বা অন্য কোনো প্রোগ্রামে যেটা ১ বছরের উপরে আ মিনিমাম ১ বছর সেটার বয়স। এরকম কোনো একটা কোর্স নিতে হবে। নিলে পরে এখন কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে। সেটা হলো সেক্ষেত্রে কিন্তু আমার ভাইয়ের ছেলেকে আর প্রাইভেট ইনস্টিটিউটে না পড়ালেও হবে। কারণটা হলো যে যখন একজন স্টুডেন্ট এখানে পড়াশোনা করেন, তার ছেলে বা মেয়ে থাকলে অটোমেটিক সেই বাচ্চা কিন্তু স্কুলে যেতে পারে ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে একটা পাথওয়ে। দ্বিতীয় আরেকটা পাথওয়ে হতে পারে যে উনি চাইলে এন্টারপ্রেনিউরশিপ মানে এন্টারপ্রেনিউর হতে পারেন। সেটা কিরকম? সেটা যেমন এখানে এক্সিস্টিং বিজনেস আছে। আমি ধরে নিচ্ছি যে কোন একজন সাসকাচুয়ানে আসলেন বা ব্রিটিশ কলম্বিয়া আসলেন। ওখানে লোকাল কোন একটা বিজনেস কিনে উনি চাইলে ভিসা ক্যাটেগরিটাকে ট্রান্সফার করতে পারে। 3rd সেটা হচ্ছে যে এখানে আসলেন এবং উনি স্টার্টআপ ভিসা হিসেবে আ কোন একটা নতুন একদম ব্র্যান্ড নিউ কোন একটা বিজনেসের আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। 4th সেটা হচ্ছে যে উনি চাইলে ওয়ার্ক পারমিটে উনার ভিসা ক্যাটেগরিটাকে ট্রান্সফার করতে পারেন। তার মানে এখানে এলএমআইএ বলে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। আমরা ওই ব্যাপারটা খুব যাচ্ছি না আজকে ওয়ার্ক পারমিটে যদিও। বাট আমি হুম, হুম। কিছুটা কাজ করতে হচ্ছে। সো এলএমআইএ নিয়ে উনি এখানে কোন একটা জব করতে পারছেন। তার মানে এই ৪ টা ক্যাটেগরিতে যদি উনি কাজ করেন, তাহলে যেটা হচ্ছে যেকোনো একটা ক্যাটেগরিতে কাজ করার পরে উনি অটোমেটিক্যালি এলিজিবল হবেন এখানে কাজ করার জন্য এবং সেক্ষেত্রে তার সন্তান কিন্তু আপনার স্কুলে যেতে পারছে ফ্রি অফ কস্ট এ এবং উনি পার্মানেন্ট হওয়ার ধন্যবাদ। একটা সুযোগ পাচ্ছেন। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর আ আ করে একটা বিষয় বলেছেন। সেই ক্ষেত্রে আমার একটা সম্পূরক প্রশ্ন। সেটা হচ্ছে ধরেন আপনি যে ৪ টা ক্যাটেগরির কথা বললেন যে কনভার্ট করার।
তো এই মানে আপনার ক্যাটাগরিতে কনভার্ট করতে কেমন সময় লাগবে এবং কেমন অর্থ খরচ হতে পারে, হুম। সেই বিষয়ে যদি আরেকটু বলতেন। একটা, একটা করে আসি। প্রথমত যদি স্টুডেন্ট ভিসায় হয়, তাহলে তার কিন্তু IELTS মিনিমাম 6.5 লাগবে যে মা বা বাবা যিনি কনভার্ট করতে চান। সময়ের ব্যাপারটা এরকম যে রাফলি আমাদের এখানে জনপ্রিয়টা হচ্ছে সেপ্টেম্বর সেশন। যদি উনি সেপ্টেম্বরে আসেন তাহলে সেপ্টেম্বর রাইট ওয়ে বাংলাদেশ থেকে যদি উনি একটা অফার লেটার নিয়ে আসেন এবং IELTS থাকে, তাহলে এখানে এসে অলমোস্ট রাইট ওয়ে কনভার্ট করতে পারছেন। এটা একটা হতে পারে। দ্বিতীয়ত যদি উনি আ আ এন্টারপ্রেনার হিসেবে উনি যদি নিজেকে এস্টাবলিশ করতে চান, তাহলে মোটামুটি আপনার প্রায় বিটুইন ৮ মাস থেকে ১ বছর খানিক লেগে যেতে পারে। এখানে খরচের ব্যাপারটা এরকম যে এখানে ইনভেস্ট করতে হচ্ছে উনার মোর অর লেস অ্যারাউন্ড 200,000 মানে আমি যদি বাংলা টাকার হিসাবটা দিই ২ কোটি থেকে ৫ কোটি টাকার মতো কোন একটা অ্যামাউন্ট। আ যদি স্টার্টআপ হয়, স্টার্টআপ এ আসলে খুব একটা টাকা খরচ হয় না। কিন্তু আপনার ওভারঅল মিলে অ্যারাউন্ড ১ কোটি টাকার মতো উনার একটা বাজেট রাখতে হবে। আর ফাইনালি যদি উনি ওয়ার্ক পারমিট চায়, এখানে আ ওয়ার্ক পারমিটে আসলে টাকা খরচের কিছু নেই। এখানে হচ্ছে আপনার এমপ্লয়ার পুরাটা বিয়ার করেন। তার মানে হচ্ছে যে অফার লেটার পাওয়া এবং LMI লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং ওয়ার্ক পারমিট দেয়া এই পুরা কাজটা কিন্তু এমপ্লয়ার করবেন। তার মানে যেকোনো ক্যান্ডিডেটের যোগ্যতা থাকতে হবে সেই কাজটা পাওয়ার জন্য। সো এই ওভারঅল আমি বলব খরচের ব্যাপারটা। জি, ধন্যবাদ। আপনি আসলে খুব চমৎকার করে এবং খুব সহজে আপনি বিষয়গুলা বলেছেন। তো সর্বশেষ আমরা যেটা আপনার কাছে আসলে পরামর্শ, এই বিশেষ করে আমরা পুরো ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে সংক্ষেপে যারা বাংলাদেশ থেকে যেতে চায়, তার জন্য সংক্ষেপে যদি আপনি কোন পরামর্শ দিতেন। আ হোমওয়ার্ক। আমি বলব যে যেটাই করতে চায় হোমওয়ার্ক করতে হবে। ফর এক্সাম্পল এখন কেউ একজন পড়াশোনা করতে চায়। অনেকেই আমার কাছে মোটামুটি আ অলমোস্ট ডেইলি বেসিস এ আমরা অ্যারাউন্ড স যতজন RCIC আছি কম আর বেশি একটা কল থেকে ৫ টা ৭ টা ১০ টা কলও পাই ডেইলি বেসিস এ যে IELTS ছাড়া আসতে চায়। তো উনারা আমি শুধু একটা প্রশ্নই করি। আপনি যদি চিটাগাং এর মানুষ হন আর যদি আপনি সিলেটে গিয়ে চিটাগাং এর কথা বলেন বুঝবে? ওরা বলে যে, "না, কেন?" সো সেইম ওয়েতে যদি উনি বাংলাদেশী মানুষ হিসেবে কানাডায় IELTS ছাড়া বাংলায় কথা বলতে চায়, সো টিচাররা বুঝবে না। তার মানে কমিউনিকেশন হচ্ছে না এবং ভিসা পাওয়াটা খুব মুশকিলের। সেজন্য আমি বলি যে, যদি এরকম হয় যে, যারা এই চিন্তা করছেন যে এখানে আসবেন, তারা হোমওয়ার্ক করে আসেন যে আপনারা কি স্টুডেন্ট হতে চান নাকি আপনারা ওয়ার্ক ভিসায় আসতে চান? আ অর আপনারা টুরিস্ট হিসেবে এসে এখানে অন্য কোনো ক্যাটেগরিতে ট্রান্সফার করতে চান। সো যেটাই করেন ইউ নিড টু ডু a lot of homework এরপরে আপনারা আসেন বা আমাদের মতো RCIC আছেন, লয়ার আছেন বা যারা হয়তো কানাডায় আত্মীয়স্বজন আছেন, তাদের থেকে পরামর্শ নেন। পরামর্শ নিয়ে তারপরে আসেন। হুট করে আসবেন না। ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে একটা খুব অল্প সময়ের মধ্যে আপনি এই বিষয়গুলো বলেছেন। আশা করি আমাদের দর্শকদের এই বিষয়ে খুব আ কি বলে তাদের আ জানতে বা বুঝতে খুব সহজ হবে। আপনাকে ধন্যবাদ। আজকের মতো আমরা আ আ এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আ আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই আ ইমিগ্রেশন সংক্রান্ত কানাডা বা অন্যান্য দেশের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্টসে বা আমাদের ইমেইলে বা ইনবক্সে জানালে আমরা পরবর্তীতে কোনো একজন বিশেষজ্ঞের সঙ্গে অ্যা আরেকটি সেশনে আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।